আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার। জুলাই সনদ আদেশ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ মুলতবি করে আলোচনার প্রস্তাব সরকারি দলের, দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের। সংক্রমিত জেলাগুলোতে রোববার শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছরের শিশুরা পাবে টিকা। সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। জ্বালানি সংকটে নাজেহাল চালকরা, মজুত রোধে সারা দেশে অভিযান। বাংলাদেশের আটকে থাকা জ্বালানিবাহী 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে, ইরানি রাষ্ট্রদূতের আশ্বাস। এবং অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে আরেকবার পিছিয়ে দেবে আশঙ্কা শিক্ষক অভিভাবকদের। শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে 14 বছরে 25 লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে 7টি দেশের সাথে চুক্তি প্রক্রিয়াধীন বলেও জানান প্রধানমন্ত্রী। জোর জবরদস্তি করে নয়, দেশের প্রচলিত আইনে পাচারকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। দুর্নীতির টুটি চেপে ধরে সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার ছিল প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত দিন। সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। কত টাকা পাচার হয়েছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে তারেক রহমান বলেন, ওই সময়ে প্রতি বছর দেশ থেকে 1.8 লাখ কোটি টাকা করে পাচার হয়েছে। 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। দুর্নীতির টুটি চেপে ধরে জনগণের যে ট্যাক্সের টাকা, সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের আশ্বস্ত করেন, ফেরত আনা হবে পাচার হওয়া অর্থ, করা হবে পাচারকারীদের তালিকা ও বিচার। এই অন্যায়ের সাথে যারা জড়িত সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে। সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক পর্যায়ের মানুষ উন্নত জীবন পাবে বলেও সংসদকে আশ্বস্ত করেন সরকার প্রধান। অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। সংসদ নেতা আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া সবগুলো প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে, কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠনে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবি প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। পরে আলোচনার জন্য 5 এপ্রিল দিন ধার্য করেন স্পিকার। অধিবেশনের পরে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সনদ বাস্তবায়নের দাবি আদায়ে আন্দোলনে যাবে 11 দলীয় জোট। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট। তারকা চিহ্নিত প্রশ্ন 135। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের কার্যক্রম চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নে নিজের সংসদ মুলতবি প্রস্তাবের পক্ষে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? এ সময় গণভোটের রায় ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে তার নেতৃত্বে ওয়াকআউট করে বিরোধী দল। এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে, সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ওয়াকআউট সংসদীয় সংস্কৃতির অংশ। পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। পরে সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা সংসদ মুলতবি রেখে আলোচনার জন্য প্রস্তাব দেন সরকার দলীয় এমপি জয়নাল আবদিন ফারুক। সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আগামী 5 এপ্রিল 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নাল আবদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এদিকে ওয়াকআউট পরবর্তী সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ে আন্দোলন করা হবে। জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের এই আকাঙ্ক্ষা নিয়ম মাফিক চলতে দেওয়া হলো না। এটাই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা। নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে দ্রুতই আমরা বসছি। সংসদে বিষয়টি সুরাহা না হওয়ায় হতাশাও প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। এটাই আমাদের স্পষ্ট অবস্থান। আপনাদেরকে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম নিয়ে আতঙ্ক নয়, চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাতিল করা হয়েছে সব স্বাস্থ্যকর্মীর সরকারি ছুটি। ধার নেওয়া হচ্ছে 2,19 লাখ টিকা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামের চিকিৎসায় ঘাম ঝরে যাচ্ছে আক্রান্ত পরিবারগুলোর। ছোট্ট শিশুকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। বিভিন্ন জেলায় মারা গেছে অর্ধশত শিশু, যাদের বয়স 9 মাসের কম। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 মাস থেকে 10 বছরের শিশুদের মধ্যে যারা হামের টিকা পায়নি, শুধু তাদের টিকা দেওয়া হবে বিশেষ কর্মসূচিতে। মাত্র 1 সপ্তাহ আগে 604 কোটি টাকা বরাদ্দ করেছি এই ভ্যাকসিনগুলি কালেক্ট করার জন্য ইউনিসেফের মাধ্যমে। যেহেতু আমাদের সামনে খুব একটা জরুরি সময়, আমাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, সেই কারণে গ্যাবি বলে হ্যাঁ, ওদের কাছে একটা স্টক আছে 21.9 মিলিয়ন ডোজেস অফ মিজেল ভ্যাকসিন। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। হাম বেড়ে যাবার পেছনে আওয়ামী লীগ সরকারের ভ্যাকসিন ব্যবস্থাপনায় অবহেলাকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। গত 17 বছরের অসতর্ক ব্যবস্থাপনার কারণে আমাদের এই বাচ্চা শিশু রোগীগুলিকে অ্যাকোমোডেট করা খুব কঠিন হয়ে পড়েছিল। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত 1 মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল। বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে
এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। এবং স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর সহ চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হয়েছে। মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায়, লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসের রোগীগুলি মারা যায়। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা, উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অনেক জায়গায় সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। চলমান এই সংকট নিয়ে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যানবাহনের চালকরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছে না। ডিপো থেকে অনেক পাম্পে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়ে যায়, যে কারণে সকাল থেকে তেল পাওয়া যায় এমন পাম্পের সামনে আগের দিন রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকেরা। সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। রাত্রে 10টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত সিরিয়ালে আছি, এই টিটো করে আগায় তো সারা রাত ঘুম নাই, কোনো কিছু নাই, খাওয়া দাওয়া কোনো কিছুই নাই এই তেলের জন্য। দিনের বেলা ডিউটি করি, আবার রাত্রে বেলা সারা রাতে তেল নেওয়ার জন্য অর্গুমা। প্রায় 12 ঘন্টা চলে গেছে আমার এই শুধু তেল নেওয়ার জন্য। ঘুম নাই, খাওয়া নাই। সংসদে বসে বলতেছে, কালকে দেখলাম যে কোনো তেলের সংকট নাই, কোনো সমস্যাই নেই, অথচ মানুষ তো সমস্যায় ভুগতেছে, সবাই ভুগতেছে। আমরা অফিস হচ্ছে 8:30-তে, বাট আমি এই যে 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছে, এটা আমার জন্য অনেক হ্যাসেল। অফিস আওয়ার নষ্ট হচ্ছে, অফিসেও হতেছে, এক্সট্রা ছুটি নিতে হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাহকদেরও সচেতন হওয়া উচিত চলমান এই সংকট মোকাবেলায়। আইন শৃঙ্খলা বাহিনী একার দায়িত্ব থেকে এটা হবে না, আমাদের নিজেদের সচেতন হইতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরকারি নিয়ম অনুযায়ী রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত বাইকের 5 লিটার যারা রাইড শেয়ার করতেছে, আর প্রাইভেট কার 10 লিটার, আর বড় বড় যেটা মাইক্রো বা হাইস গাড়ি এগুলি 20 লিটার 15 লিটার। এদিকে অবৈধভাবে মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের আটকে থাকা 6টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানালেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। দূতাবাসে আয়োজিত যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিরা ফিরতে চাইলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে তেহরান। এরই মধ্যে 180 জনকে ফেরাতে সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বিবৃতি আসবে বলে প্রত্যাশা জানান ইরানি রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ইরান অ্যাম্বাসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলমান ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। এ সময় মধ্যপ্রাচ্যে আটকে থাকা বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো দেশে ফিরতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। বাংলাদেশের 6টি জাহাজের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তেহরানে পাঠিয়েছি, সেই জাহাজগুলো যাতে সমস্যা ছাড়া বাংলাদেশে আসতে পারে। আশা করছি জ্বালানিবাহী জাহাজগুলো দ্রুতই হরমুজ পার হতে পারবে। যুদ্ধে বাংলাদেশি জনগণের সুস্পষ্ট অবস্থান ঢাকার সাথে তেহরানের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে জানিয়ে তিনি বলেন, এই ইস্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বিবৃতি চায় ইরান। পাকিস্তান সহ অনেক মুসলিম দেশ সরাসরি নিন্দা জানিয়েছে। বাংলাদেশের উচিত মুসলিম দেশ হিসেবে সরাসরি বিবৃতি দেয়া। তিনি বলেন, ইরানের লড়াই কেবল একটি যুদ্ধ নয়, এটি মানবিকতা, ভৌগোলিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য লড়াই। ইরান এমনভাবে যুদ্ধ শেষ করতে চায় যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে। যতই হুমকি আসুক না কেন, শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে বলে দৃঢ় প্রত্যাশার কথা জানান ইরানি রাষ্ট্রদূত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে আরেকবার পিছিয়ে দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষক এবং শিক্ষাবিদরা। শিক্ষামন্ত্রী ঘোষিত সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে মতামত দিতে গিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন তারা। বলেন, করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনা করবেন বলে আশা শিক্ষক অভিভাবকদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর নতুন করে আলোচনায় দেশের শিক্ষা খাত। 3 দিন অনলাইনে, বাকি 3 দিন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেহেতু অনলাইন ক্লাস হবে, বাসায় থাকবো, কলেজে আসতে হবে না, ওই ক্লাসের পাশাপাশি আমরা আমাদের যে পড়াটা গ্যাপ পড়ছে ওইটা ব্যাকআপ দেওয়া যাবে। অফলাইনে যেরকম ভালো মতো সবাই একসঙ্গে পড়াশোনা করি, প্রতিদিন যাইতে হয় এবং বাধ্য হয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু অনলাইনে সেটা আসলে বাধ্য করা যায় না। কেউ ক্লাস খুলে বসে থাকে অথবা পড়াশোনা করে না, এই জন্য আসলে ঝামেলা হয়। এই জন্য আমার মতে অফলাইন ক্লাসটাই বেটার। অনলাইনে আমরা কোয়ালিটিফুল শিক্ষা পাচ্ছি আমাদের স্যারদের থেকে, ম্যাডামদের থেকে, অ্যান্ড আমরা অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি। যারা অনলাইন শিক্ষা থেকে আগে থেকেই পরিচিত তাদের কাছে এটা কোনো সমস্যা মনে হবে না। অনলাইন ক্লাসের কারণে সন্তানরা আবার মোবাইলে আসক্ত হয়ে পড়ে কিনা এমন শঙ্কা অভিভাবকদের মধ্যে। স্কুলে আসলে টিচাররা গাইড করে, এটা তো অবশ্যই। বাসায় থাকলে মা বাবা তেমন একটু গাফিলতি করবেই, ঠিকমতো পড়াশোনা হবে না, এটা স্বাভাবিক। এদিকে অনলাইনে 3 দিন ক্লাস নিলে শিক্ষার্থীদের ওপর করোনা পরবর্তী সময়ের মতো বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা শিক্ষকদের। কোভিডের যে সময়কালীন অনলাইন ক্লাস, সেই ক্লাসে দেখা গেছে মেয়েরা অ্যাটেনশন দিতে পারেনি, ঠিকভাবে পড়াশোনা করেনি, ঠিকভাবে আসেনি। তো তারপর থেকে আসলে দেখা গেছে তাদের যে মেন্টাল একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বাবা মার সাথে এবং টিচারদের সাথে, সেটা আমরা এখনও রিকভারি করতে পারিনি। জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে শিক্ষা খাতে কোনো সংকোচন না করে অন্যান্য যে সকল সেক্টর আছে, যে সকল খাত আছে, সেই সেক্টরগুলোতে যদি আমরা কৃচ্ছতা সাধন করে জ্বালানি সাশ্রয় এবং এই সংকট মোকাবেলা করতে চাই, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। অফিস আদালত খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন নির্দেশনা অগ্রহণযোগ্য বলেছেন শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান। বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট যেটাই বলি, এটা যদি হয় এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এটার জন্য স্কুল বন্ধ কেন? প্রথমে স্কুলে কেন হাত দিতে হবে? আমাদের বাংলাদেশের একটি ট্রেন্ড হয়ে গেছে, গত যদি আপনি 10 বছর দেখেন, কোনো কিছু হলে আগে স্কুলটা বন্ধ করে দাও। কিন্তু অল্টারনেটিভ যে চিন্তা আছে, সেই চিন্তাটি কখনোই করা হচ্ছে না। স্কুল অনলাইনে যাওয়া যৌক্তিক না, তার চাইতে আপনার রেশনিং করে বাস সিস্টেম চালু করা এবং গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে স্কুলগুলোকে বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া, সেটার জন্য বাচ্চাদের কাছে হোক বা স্কুলের কাছে হোক টাকা নেওয়া, সেটা তারা অল্টারনেটিভ চিন্তা করতে পারে। শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান শিক্ষা অনুরাগীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে নেটোভুক্ত দেশগুলোর উপরেও প্রচণ্ড ক্ষুব্ধ ট্রাম্প। যুদ্ধে সহযোগিতা না করায় সম্পর্কে ইতি টানার কথা ভাবছে ওয়াশিংটন। অন্যদিকে ফরাসি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী রক্ষার জন্য ন্যাটো গঠিত হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট বুদ্ধিমান। তবে তিনি যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী মুক্ত না হচ্ছে ততক্ষণ ধ্বংসলীলা থামবে না। ইরানকে গুঁড়িয়ে পাথর যুগে পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠে ঝরেছে ন্যাটোর সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের সুর। মিত্ররা যদি নিজেদের সামরিক ঘাঁটি আমেরিকার প্রয়োজনে ব্যবহার করতে না দেয়, তবে সেই ন্যাটোর আর প্রয়োজন নেই। পাল্টা জবাব দিতে দেরি করেনি প্যারিস। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী অ্যালিস রুফোর দাবি, ন্যাটো হরমুজ প্রণালীতে খবরদারি করার জন্য তৈরি হয়নি। দুদেশের মন্ত্রীর পাল্টাপাল্টি এ ধরনের বক্তব্য আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্কে ফাটল ধরতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের রাজধানী তেহরানে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শহরের চারদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর আগুনের কুণ্ডলী। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, 1,15,000 বেসামরিক স্থাপনা এখন ধ্বংসস্তূপ।
এর প্রতিশোধ নিতে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। মার্কিন ও ইসরায়েলি হামলা রুখতে 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো পরিণত হয়েছে আগুনের গোলকে। অন্যদিকে সংঘাতের আগুনে ঘি ঢালছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দক্ষিণ ইসরায়েলে হামলা জোরদারের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা, যা স্তব্ধ করে দিতে পারে বিশ্বের জ্বালানি ও বাণিজ্য পথ। বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দেয়া এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেদিকেই তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। এবারে জানিয়ে দেব খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত খেলায় নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। সেমিফাইনালের প্রথমার্ধটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে লাল শিবিরের সদস্যরা। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। 11 মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি সেট পিস থেকে বল পান মুর্শেদ আলী, আর তার হাওয়ায় ভাসানো দারুণ এক গোলে হেড দিয়ে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার। জুলাই সনদ আদেশ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ মুলতবি করে আলোচনার প্রস্তাব সরকারি দলের। দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের। সংক্রমিত জেলাগুলোতে রোববার শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছরের শিশুরা পাবে টিকা। সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। জ্বালানি সংকটে নাজেহাল চালকরা, মজুত রোধে সারা দেশে অভিযান। বাংলাদেশের আটকে থাকা জ্বালানিবাহী 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে, ইরানি রাষ্ট্রদূতের আশ্বাস। এবং অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে আরেকবার পিছিয়ে দেবে আশঙ্কা শিক্ষক অভিভাবকদের। শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।